শুকনো পাতার খসখস আওয়াজে অর্কর কান সজাগ হলো। কারো একটা পায়ের শব্দ। অতি সন্তর্পণে কেউ চলাফেরা করছে। এত সকালে এই বনানীতে কার পদধ্বনি? কিছুটা এগোতেই তার দেখা মিলল একটা ছাই রঙের ট্র্যাকস্যুট আর খয়েরি রঙের টি শার্ট পরিহিতা অচেনা মানুষটির ইউটিতে চাহনি লুকিয়ে লক্ষ্য করল অর্ক। পিঠের মাঝ বরাবর খোলা চুলগুলো মাঝে মধ্যে হাওয়ায় উঠছে। বাম হাত দিয়ে চুলগুলো সরিয়ে ডান হাতের উপর ফেলে রেখে মোবাইল ক্যামেরায় ছবি তুলতে মগ্ন মানুষটি। সে অর্কর উপস্থিতি টেরই পেল না। কাছেই কোথাও একটা তিতির পাখি ডাকছে। এই ডাকটা অর্কর খুব প্রিয়। মনটা কেমন যেন আনমনা হয়ে গেল। মেয়েটার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ। চলতে চলতে মাঝে মাঝে হাত বাড়িয়ে গাছের উঁচু ডালগুলোকে ছোঁয়ার চেষ্টা করছে। ছোট্টটি শার্টের নিচ থেকে মসৃণ বাদামি রঙের কোমরের একাংশ উঁকি মেরেই আবার নিমেষে অদৃশ্য হয়ে যাচ্ছে বারবার। অর্কর মনের মতোই সেখানে একটা আলগা ঢেউয়ের ছোঁয়া। ওর খুব ইচ্ছে করছিল ওই ঢেউ খেলানো উপত্যকায় একবার হাত রাখে। সে চোখটা নামিয়ে নিল, ঘুরে দাঁড়িয়ে নিজেকে গাছের আড়ালে মিশিয়ে নিল অর্ক। গভীর নিঃশ্বাস নিয়ে মনটাকে সংযুক্ত করতেই দু চোখ বন্ধ করল সে। হঠাৎ একটা আর্ত চিৎকারে চকিতে ঘুরে তাকিয়ে সে দৃশ্য তার চোখে পড়ল। মেরুদণ্ডবে একটা তরল শীতল স্পর্শ নেমে গেল। এতক্ষণে তাকে দেখতে পেল অর্ক। বিস্ফোরিত নেত্রের নিচের দিকে তাকিয়ে আছে। শরীরটা থরথরিয়ে কাঁপছে মনে হলো। ঈষৎ ভারী হালকা বাদামি ঠোঁট দুটো নড়ছে সামান্য। কিছু বলতে চাইছে হয়তো। মায়াবী চোখ দুটো ভেজা মনে হলো। সুন্দরী নয়, তবে একটা আলগা আকর্ষণ আছে ওর সারা শরীর জুড়ে। হিসিস শব্দটা এতক্ষণে কানে গেল অর্কর। প্রায় হাত তিনেক দূরে মাথা তুলে দাঁড়িয়েছে বিষাক্ত সাপটি। চকিতে নিজের পরবর্তী পদক্ষেপ স্থির করে নিল সে। মেয়েটির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, একদম নড়বেন না, স্থির থাকুন। মেয়েটি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে, মুখে স্পষ্ট ভয়ের চিহ্ন। অর্ক থামল না, আবারও বলল, সাপটির চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে পেছনে সরুন। ভয় নেই, আমি আছি। এতক্ষণে মেয়েটির মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করল অর্ক। সে সাপটির দিকে চোখ রেখেই এক পা করে পিছু হটতে লাগল। অর্ক আগেই দেখেছিল তার বাম দিকে একটা লাঠি পড়ে থাকতে। মুহূর্তের মধ্যেই লাঠিটা হাতে নিয়েই অভ্যস্ত ভঙ্গিতে লাঠির ডগায় সাপটিকে পেঁচিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। মেয়েটির দিকে ঘুরে তাকিয়ে বলল, আর ভয় নেই, এবার আপনি নিরাপদ। মেয়েটি কোনো কথা বলল না, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অর্কর দিকে। তারপর অর্ককে কিছু বলার সুযোগ না দিয়েই অর্কর দিকে ঢলে পড়ল সে। অর্ক দুহাত বাড়িয়ে ধরে ফেলল তাকে। মেয়েটির ঢেউ খেলানো কোমর এখন অর্কর হাতের মুঠোয়। ওর কাঁধে মেয়েটির মাথা। ভয়ে আতঙ্কে মূর্ছা গেছে তার মায়াবিনী। এমন পরিস্থিতিতেও অর্কর ঠোঁটে একটা আলতো হাসি খেলে গেল। সে চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। এত সকালে কেউ এদিকে আসবেও না বটে। মোবাইলটাও সঙ্গে আনেন। মেয়েটিকে ধরেই নিচে বসে পড়ল সে। তার অনুমান কিছুক্ষণের মধ্যেই মেয়েটির জ্ঞান ফিরবে। সে অতি সাবধানে তার মাথাটা তার কোলের উপর রেখে তার নয়নের দিকে চেয়ে থাকে। নিজেকে বড় অসহায় মনে হয় তার। ভীষণ আদর করতে ইচ্ছে করছে। মুখের ওপর থেকে চুলগুলো পরম মমতায় সরিয়ে দেয়। আলতো করে তার মধ্যমা মেয়েটির নরম ঠোঁট স্পর্শ করে। মাথাটা নিচু করে তার পুরুষালী ঠোঁট দুটো মিলিয়ে দেয় মেয়েটির ঠোঁটে। প্রাণবন্ত ঠোঁট দুটো স্পর্শ করে মাথাটা তুলে আনে অর্ক। কেমন যেন নেশা লাগছে তার। মনে হলো ওই ঠোঁটে কোনো মিষ্টি বিষ মেশানো আছে, যার স্পর্শে তার সারা শরীর অবশ হয়ে আসছে। বেশিক্ষণ ভেবে বসে থাকা নিরাপদ নয় ভেবে অর্ক আবার দিশাহীন হয়ে এদিক ওদিক তাকালো। এবারও কাউকে দেখতে পেল না।
জঙ্গলের এই স্থান থেকে লোকালয় খুব কাছে নয়, এত দূর মেয়েটাকে কোলে তুলে নিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব। অর্ক তার জ্ঞান ফেরানোর চেষ্টা করাই অধিক বুদ্ধিমানের কাজ বলে মনে করল। শিশিরে ঠান্ডা হাওয়া বারবার মেয়েটির চুলগুলো তার মুখে এসে মুখ থাকার চেষ্টায় তৎপর। অর্ক মেয়েটির গালে আলতো করে হাত বুলিয়ে তার জ্ঞান ফেরানোর বিফল চেষ্টা করল। কিছুক্ষণ ডাকাডাকির পর সে হাল ছেড়ে দিল, শান্ত হয়ে তাকিয়ে রইল। মেয়েটির হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে তার উষ্ণতা মাপার চেষ্টা করল। হাতটা এগিয়ে এনে নিজের গালে ঠেকালো। এবার নরম উষ্ণ হাতের ছোঁয়ায় শরীরটা আবারও শিরশিরিয়ে উঠল। নিজের এই অনুভূতিটাকে নিজেই চিনতে পারছিল না। যে নারী লোলুপ নয়, এখনো নয়, সে আগে কখনো নারী সঙ্গ করেনি, তবু কেন এমন মন টানছে এই অচেনা মানুষটির দিকে? কি যোগ আছে এই ক্ষণিকের মিলনের? অর্ক ষষ্ঠেন্দ্রিয় তাকে সজাগ করল। জ্ঞান ফিরছে তার মায়াবিনীশ। চোখের পাতা তিত্তিরিয়ে কেঁপে উঠল। ধীরে ধীরে দু চোখ মেলল। কয়েক মুহূর্ত অবাক চোখে তাকিয়ে রইল অর্কর পানে। হয়তো কিছুই বোধগম্য হচ্ছে না। অর্ক জিজ্ঞাসা করল, কেমন বোধ করছেন? মেয়েটি অর্কর কোল থেকে মাথা তুলে বসল। কিছু মনে করার চেষ্টা করলো মনে হয়, তারপর ঘাড় হেলিয়ে উত্তর দিল, ভালো। তারপর এদিক ওদিক তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করলো। অর্ক বুঝল মোবাইলটা খুঁজছে। দুজনেই খানিকক্ষণ খোঁজার পর অর্কই প্রথম দেখতে পেল চকচকে জিনিসটা। ফেরত দিয়ে তাকিয়ে রইল কিছু শোনার অপেক্ষায়। ধন্যবাদ। তারপর অর্ককে কিছু বলার সুযোগ না দিয়েই এগিয়ে গেল জঙ্গলের বাইরের রাস্তার দিকে। অর্ক অবাক বিস্ময় তাকিয়ে রইল তার যাওয়ার পথে। সামান্য এক ধন্যবাদই কি তার প্রাপ্য? একবারও পিছনে ফিরে তাকালো না পর্যন্ত। অর্কর ভারী অভিমান হলো। পরে মুহূর্তেই ভাবল, সেটাই তো স্বাভাবিক। একজন অচেনা মানুষের কাছ থেকে আর কী বা আশা করা যায়? তবুও কেন যেন অর্কর মন বারবার বলছে ওদের আবারও দেখা হবে। জঙ্গল থেকে বেরিয়েই সামনের লোকালয়ের পথ সোজা চলে গেছে গ্রামের ভেতর। সেদিকে এগোলো রীতি। শরীরের মধ্যে এক আলসেমি ভর করেছে, অথচ ভোরবেলা যখন বেরিয়েছিল মনটা দিব্যি ফুরফুরে ছিল। এখন মনের মধ্যে একটা চাপা গুমোট ভাব। বুঝে উঠতে পারছে না রীতি। এটা স্বভাবের একটা বিষম দিক। মাঝে মাঝেই মনের উপর একটা চাপ অনুভব করে সে। নিজেই মনে করে উঠতে পারে না কেন এমন হচ্ছে বা কখন থেকে হচ্ছে। তারপর অনেকক্ষণ ভেবে ভেবে একসময় নিজেই খুঁজে বের করে নেয় তার মন খারাপের কারণ। ধীরে ধীরে মনের উপর চেপে বসা মেঘটা সরে গিয়ে আবারও রোদ্দুরের দেখা মেলে। আজ আবারও এমনটা হচ্ছে, তবে অনুভূতিটা আজ একটু অন্যরকম। জঙ্গল থেকে বেরিয়ে একবারও পিছনে ফিরে তাকায়নি সে। একজনের উদাস দৃষ্টি অবাক বিস্ময়ে তার পথের দিকে চেয়ে আছে। সেটা না দেখেও বেশ বুঝতে পারছিল রীতি। একটু কি আহত হলো সে? কেউ আর সে না থাকলে রীতির কি হতো ভাবতেই পেটের কাজটা গুলিয়ে উঠছে। মৃত্যুকে এত কাছ থেকে উপলব্ধি করে প্রায় কিছু না বলেই অকৃতজ্ঞের মতো বেরিয়ে এসেছে ও। আর কিছু ভাবতে পারছে না। মাথাটা তখনও ঝিমঝিম করছে। সকাল প্রায় 7টা বাজতে চলেছে। অনেকটা দেরি হয়ে গেছে। এতক্ষণে সবাই হয়তো খুঁজতে শুরু করেছে তাকে। সে জোরে পা চালালো। কটেজে পৌঁছে দেখল মেয়েটা এখনও ঘুমোচ্ছে। একটু নিশ্চিন্ত হলো সে। দরজাটা বন্ধ করে বাথরুমে গিয়ে ঢুকলো। আয়নার সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে নিজের দিকে তাকালো রীতি। চোখে মুখে জলের ঝাপটা দিল। হঠাৎ নিজের ঠোঁটের উপর হাতের স্পর্শ ছোঁয়াতেই শিরশির করে উঠল তার সারা শরীর। কিছুক্ষণ থমকে তর্জনীর উপরিভাগ ঠোঁটের ওপর রেখে ধীরে ধীরে বোলাতে লাগলো রীতি। দু চোখ বন্ধ করে অনুভবের তীব্রতা মাপার চেষ্টা করল। কাঁপুনিটা আবারও ফিরে আসছে। নরম পাপড়ির মতো ওষ্ঠযুগলে
কার ছোঁয়া? এ কেমন স্পর্শ অনুভব করছে সে, যার অনুভূতি এত নম্র? ধীরে ধীরে পিছু হতে লাগলো রীতি। পিঠটা দেওয়ালে স্পর্শ হতেই চমকে দুহাতে মুখ ঢাকলো, ভেঙে পড়ল কান্নায়। যতদূর তার অবয়ব চোখে পড়ে, অর্ক অভিমান ভরা মন নিয়ে সেদিকেই তাকিয়ে রইল। একবার যদি সে পিছনে ফিরে তাকায়, অর্কর মনে হলো তার হৃদয়ের একটা অংশ বুঝি তার সঙ্গেই পাড়ি দিয়েছে। না হলে অন্তরটা এত খালি খালি লাগছে কেন? কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থাকার পর সেও তার কোয়ার্টারের দিকে এগোলো। বনবাবু, তুই কোথায় ছিলিস? কখন থেকে ফিরে বসে আছি? অর্ককে দেখেই উঠে দাঁড়ালো ইমলি। সে রোজ সবজি নিয়ে আসে অর্কর জন্য, রান্নাটা অর্ক নিজেই করে। ইমলিকে কিছু না বলেই ঘরের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পরেই পার্স হাতে বেরিয়ে আসে। ইমলির দিকে 200 টাকা বাড়িয়ে দিয়ে বলে, তুই এখন যা ইমলি। আজ কিছু নিবি না বাবু? অর্ক মাথা নাড়ে, তারপর ধীর পদক্ষেপে ঘরের ভিতরে ঢুকে যায়। গা এলিয়ে দেয় দুধ ছাদা বিছানাটার ওপর। 2 চোখ বন্ধ করতেই মনের মধ্যে ভেসে ওঠে আবারও সেই মায়াময় চোখ দুটি। নরম ঠোঁট দুটিতে মিশে যাচ্ছে সে হেমন্তের ভোরে বয়ে যাওয়া হাওয়ার মতো কনকনে অনুভূতি। ঠান্ডা লাগছে তার, একটা জোরো অনুভূতি কাঁপিয়ে দিয়ে যাচ্ছে তাকে। দরজার উপর একটা মৃদু করাঘাতের শব্দে উঠে বসলো অর্ক। দরজা খুলতেই ইমলি করুণ স্বরে বলল, তোর শরীরটা ঠিক আছে বাবু? জ্বর হয়লাই তো? অর্ক মনে মনে নিজের ব্যবহারের জন্য লজ্জা পেল। হাসি মুখে বলল, আমি একদম ঠিক আছি ইমলি। আগের দিনের সবজি এখনও আছে, তাই আর নিলাম না, অফিস বেরোবো। তুই এখন আয়। এবার ইমলি হাসি মুখে বিদায় নিল। ইমলিকে বিদায় দিয়ে অর্ক দরজাটা বন্ধ করে স্নান ঘরে গিয়ে ঢোকে। স্নান সেরে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। সজাগ দৃষ্টিতে নিজের শরীরের দিকে তাকিয়ে থাকে। অর্কজ্যোতি লাহা, বয়স 32, অবিবাহিত। পুরুলিয়ার মাথার এই জঙ্গলে আজ 1 বছর হতে চলল সে ফরেস্ট রেঞ্জার হয়ে এসেছে। সুদর্শন সুঠাম অর্ককে এখানকার স্থানীয় লোকজন বনবাবু বলেই ডাকে, নিজের পেশা বলে নয়। ছোট থেকেই জঙ্গল তার ভীষণ প্রিয়। রোজ ভোরে উঠে একবার জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়ানোটা তার নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। এই জঙ্গলের প্রতিটা গাছের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে। পরম মমতায় তাদের দেহে হাত রাখে অর্ক। প্রতিটি গাছকে আলাদা করে চেনার চেষ্টা করে সে। আন্তরিক ব্যবহারের জন্য সে এখানে সবার খুব প্রিয়। ছোটোখাটো সব অনুষ্ঠানে সে এখানকার মানুষদের একান্ত নিমন্ত্রিত অতিথি। এই চাকরির সুবাদেই তিথির সঙ্গে তার মনোমালিন্য, তারপর বিচ্ছেদ। সে এখন অন্যের ঘরণী। ঠোঁটের কোণে ঝুলে থাকা আলতো হাসিটা বুঝিয়ে দিচ্ছে তার মনে একটা খুশির ঢেউ উঠেছে। মাথাটা নামিয়ে একবার মৃদু হাসি হাসলো অর্ক। তিথি বলতো তার এই হাসিটাই নাকি তিথিকে পাগল করে দেয়। তার অনুযোগ ছিল তিথিকে আদর করার সময় অর্কর মুখে নাকি এই হাসিটা দেখতে পায় না। অর্ক এত সব বুঝতো না, সে তিথিকে পেলেই সব ভুলে যেত। তিথির নরম শরীরে মুখ ডুবিয়ে তলিয়ে যেত তার গভীরে, আরও গভীরে। তিথিকে খুব সহজেই মুক্তি দিয়েছিল অর্ক, যাকে ছাড়া 1 মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারত না। কত সহজে তাকে ভুলে যেতে পেরেছিল এখানে এসে, চাকরির সুবাদে। চোখের বাইরে হলেই তাহলে মনের বাইর হওয়া যায়, কথাটা প্রমাণিত। শুধু জানি এখানে আসার পর তিথির অভাব বোধ করেনি কখনো। প্রাক্তন রেঞ্জার সুবিনয় যাওয়ার আগে তাকে বলেছিল এখানে নাকি 2টো জিনিস খুব সহজলভ্য, মদ আর নারী মাংস। কথাটা শুনেই গাটা কেমন গুলিয়ে উঠেছিল অর্কর। 2টোর কোনোটাতেই তার অধিক আগ্রহ নেই। সে আপাতমস্তকে একজন প্রকৃত পুরুষ। কোনো রাতে ভীষণ ইচ্ছে করে কাউকে নিজের বাহুবন্ধনে পিষ্ট করতে। বিছানা ভেজা সেই সব রাত
আর 5টা সাধারণ পুরুষ মানুষের মতোই তার জীবনীয় উদ্বেগের সৃষ্টি করে। তবে তা তাৎক্ষণিক। তার জন্য কোনো আদিবাসী নারীকে তার শয্যা সঙ্গিনী করতে মন চায়নি। চাইলেই সুযোগের অভাব তার কোনো দিনও হতো না। কিন্তু আজকের অনুভূতিটা একেবারে অন্যরকম। অচেনা মানুষটিকে কেন জানি না ভারী নিজের বলে মনে হচ্ছে। আজ অবধি কোনো মেয়েকে দেখে এমন অনুভূতি হয়নি। ভীষণভাবে তার স্পর্শ পেতে মন চাইছে। প্রতিনিয়ত নিজের ঠোঁটে তার ছোঁয়া অনুভব করছে। কোন সাহসে ভর করে তার ওষ্ঠে চুম্বন করেছে অর্ঘ। যদি সেই মুহূর্তে তার জ্ঞান ফিরত। বোকা বোকা অভিমান তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। একবারও কেন ঘুরে তাকালো না সে? কেমন যেন আলসেমি ভাব গ্রাস করেছে তাকে। কিছুতেই মন থেকে তাড়াতে পারছে না। বারবার ঘুরে ফিরে আসছে সেই মুহূর্তগুলো। অর্ঘ মনে মনে ঠিক করলো কিছুতেই হারাতে দেবে না তাকে। খুঁজে বের সে করবেই। কোনো রকমে অমলেট বানিয়ে খাওয়া দাওয়াটা সারল। চটপট তৈরি হয়ে বেরোবার উপক্রম করতেই বাইরে গাড়ির হর্ন কানে এলো। বলল বেশি গেছে গাড়ি নিয়ে। কি রে রীতি, সারাদিনটা কি বাথরুমে কাটাবি নাকি? আর কেউ যাবে না বুঝি? মেধার চিৎকারে রীতির চমক ভাঙল। স্নান সেরে তোয়ালেটা টানতে গিয়ে বুঝলো তাড়াহুড়ো সেটা আনতেই ভুলে গেছে। দরজা খুলে মুখ বাড়িয়ে মেধাকে অনুরোধ করলো, মেধা আমার তোয়ালেটা দে প্লিজ। তোয়ালে নিয়ে যাসনি কেন? দেব না, আমি কি তোর চাকর? এমনিই বেরিয়ে আয়। তুই আমার সোনা মা, প্লিজ পাগলামি করিস না, দে না প্লিজ। মেধা মুখ ভেঙছে তোয়ালেটা এগিয়ে দিল। রীতি তোয়ালে জড়িয়ে বাইরে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা মুছতে মুছতে দেখল মেধা তার দিকেই তাকিয়ে আছে। রীতি সেদিকে তাকিয়ে বলল, এখনই তো কান মাথা ঝালাপাড়া করে দিচ্ছিলি, এখন যা। মেধা বিছানায় বসে পড়ে বলল, তুই কি সুন্দর রীতি, বিশেষ করে তোর। মেধার কথাটাকে শেষ করতে দিল না, বলল, সারা অফিস তোর পেছনে পাগল, আর সুন্দর আমি? সে তো তোর ভয়ে যা ঘ্যাম নিয়ে চলিস। কেউ কিছু বলতে এলেই বুঝি এক চড়ে তার মুন্ডটাই ঘুরিয়ে দিবি। তোর জন্য খুব আফসোস হয় মাঝে মাঝে। এত সুন্দর শরীর কারো ভোগে এলো না আজ পর্যন্ত। তোর জন্মটাই বৃথা। এবার এক চড়ে তোর মুন্ডটা ঘুরিয়ে দেবো জানিস তো। বলেই মেধার দিকে ছদ্মরাগে এগিয়ে এলো রীতি। মেয়েটা এক দৌড় মেরে বাথরুমে গিয়ে ঢুকলো। বাথরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল রীতি। তারপর এক টানে তোয়ালেটা খুলে ফেলল। 27 বছরের যুবতী, শরীরের টান টান সৌন্দর্য, পেটের কাছে সামান্য মেদ ছাড়া আর কোথাও মেয়েদের আধিক্য নেই। সুডল স্তন, দুদিকে দেখে নিজেই লজ্জা পেল। আজও তার কৌমার্য রক্ষিত। দু চোখ বন্ধ করল সে। সেই স্পর্শ, সেই অনুভূতি ধীরে ধীরে গ্রাস করছে তাকে। সমগ্র শরীর মনে তাকে অনুভব করছে। ঘাড়ের নিচে একটা অজানা শিরশিরে অনুভূতি, কেমন যেন একটা কনকনে ভাব সারা শরীর জুড়ে। এক অচেনা অজানা পুরুষের প্রতি তীব্র ভালো লাগায় মনটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সেটা কি শুধুই তার প্রাণদাটা বলি, নাকি অন্য কোনো কারণ আছে? এর উৎস কি তাকে জানতেই হবে। আবার কি দেখা হবে তার সঙ্গে? তাকে ফিরে পেতেই হবে, না হলে যে জীবনটাই বৃথা হয়ে যাবে তার। মেধা দারুণ সুন্দরী, একেবারে নজর কাড়া যাকে বলে। অফিসের বস থেকে পিয়ন সবাই ওর রূপমুগ্ধ, সদা সর্বদা ফিটফাট। মেধা সবার চোখের মণি। রীতি ওর সবচেয়ে প্রিয় বান্ধবী। নিজের সব কথা সে মন খুলে রীতিকে জানায়। রীতির পরামর্শ নেয়। সেই তুলনায় রীতি খুব সাধারণ। সে তার মিষ্টি স্বভাব আর আন্তরিকতা দিয়েই সবাইয়ের মন জয় করে থাকে। সে খুব উজ্জ্বল, কথাও বলে খুব সহজেই মিশে যেতে পারে মানুষের মধ্যে। তবুও কোনো কোনো সময় রীতির মনে হয় মেধার মনে হয় তো তাকে নিয়ে কোনো দ্বন্দ্ব আছে। সেটা কী নিয়ে তা ঠিক বুঝে উঠতে পারে না। মেধার বড় জ্যাঠা এখানকার ডিএফও। আগে কখনো কোনো জঙ্গলের মতো থাকেনি রীতি।
অথচ জঙ্গল তার দারুণ প্রিয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক তার সবচেয়ে ভালো লাগার বই। খুব ছোটোবেলাতেই ছোটো মামার সংগ্রহ থেকে বইটা পড়ে ফেলেছিল। তখন ঠিকমতো মানেও বুঝিনি। তারপর থেকে যতবার বইখানি পড়েছে ততবারই নতুন লেগেছে তার। মেধা যখন তাকে এখানে আসার আমন্ত্রণ জানায়, আগুপিছু না ভেবেই হ্যাঁ করে দিয়েছিল সে। বাড়িতে মাকে রাজি করাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। শেষে মেধাই মধ্যস্থতা করে তাকে নিয়ে আসে। কটেজটা জঙ্গলের একেবারে ধারে। প্রথম দর্শনেই মন হারিয়েছিল রীতি। প্রেম বেগ পড়েছিল এই বনানীর। আগের দিন বেরোতে চায়নি মেধা, মনটা ছটফট করেছিল রীতির। তাই ভোরের আলো ফুটতেই কাউকে কিছু না বলেই মোবাইল হাতে বেরিয়ে পড়েছিল সে। ইচ্ছে ছিল অনেক অনেক ছবি তুলবে। রাস্তা ধারে বৈদ্যুতিক তারের বেড়া দিয়ে সীমানা এঁকে দেওয়া হয়েছে। বাইরের স্থানে স্থানে বিজ্ঞপ্তি, বিধিনিষেধ। চলতে চলতে এক জায়গায় তারে অনেকখানি ফাঁক দেখেই ইচ্ছেটা জোরালো হয় তার। সব সাবধানতা ভুলে গিয়েছিল। খুব সাবধানে তার পেরিয়ে জঙ্গলে অনুপ্রবেশ করেছিল রীতি। হরেক রকম পাখির ডাক আর শাল পেয়ালের জঙ্গলে হারিয়ে গিয়েছিল সে। এমন গা ছমছমে সুন্দর পরিবেশ, তারপরই হঠাৎ সেই শেষে শব্দ, সেই অচেনা পুরুষ, তার গলার স্বর। সব কিছু কেমন যেন নিমেষে ঘটে গিয়েছিল, কোনো অলৌকিক ঘটনার মতো। সবটা স্পষ্ট মনে নেই রীতির। জ্ঞান ফিরলে তার বাহুডোরে নিজেকে আবিষ্কার করে। মুহূর্তের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কোনো রকমে একটা ধন্যবাদ জানিয়ে পালিয়ে এসেছিল সে। তারপর থেকেই এক মুহূর্ত তার চিন্তাকে মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না। সর্বক্ষণ সেই অচেনা মানুষটির স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তার মন বলছে আবারও দেখা হবে তার সাথে। কি রে, দরজাটা বাইরে থেকে বন্ধ করেছিস নাকি? রীতি তাড়াহুড়ো করে পোশাক পাল্টে দরজাটা খুলে দিল। খুঁজিতে যায়, তার ঠিকানা নাই। অর্ক গাড়িতে উঠতেই বল্লভ গাড়ি স্টার্ট করলো। কোয়ার্টারের পাশ থেকে মোড়টা ঘুরতেই বল্লভ জিজ্ঞাসা করলো, তা রাতে গ্রামে যাচ্ছেন তো সাহেব? অর্ক অন্যমনস্ক মনে তাকিয়েছিল বাইরের জঙ্গলের দিকে। চমকে উঠে বলল, হ্যাঁ ইচ্ছে তো আছেই, দেখি কতক্ষণে কাজ শেষ হয়। অর্ক ইদানিং একটা রিপোর্ট তৈরির কাজে ব্যস্ত ছিল। মাথার এই জঙ্গলে গত কয়েক মাস ধরে হাতি মৃত্যুর সংখ্যা খুব বেড়েছে, যা বন দপ্তরের জন্য যথেষ্ট উদ্বেগজনক। অর্ক রিপোর্ট উপর মহলে পাঠাতে পারলে অনেক রহস্য থেকে পর্দা উন্মোচন হবে বলে তার বিশ্বাস। অফিসে পৌঁছেই সে কাজে মন দিল। কিছুক্ষণ পরেই সে টের পেল মনটা তার কাজে বাধা সৃষ্টি করছে। ডেস্কের ওপরে রাখা মায়ের ছবিটার দিকে নজর পড়ল তার। ছবিটা হাতে নিয়ে মায়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার সব প্রশ্নের উত্তর তুমি দিয়েছ। আজ পর্যন্ত কোনো কাজেই অসফল হইনি আমি। যতবার চঞ্চল হয়েছে মন, সামলেছ আমাকে। আমি জানি তুমি আমার কাছেই আছো। বলো না মা, আজ মনটা এত উতলা কেন? কেন মানুষটাকে এত মনে পড়ছে, যাকে চিনি না জানি না? কি করে আমার মনের ওপর এমন অধিকার বিস্তার করেছে সে? আমি কি অন্যায় করেছি অজ্ঞাত ওকে স্পর্শ করে? আমার তো তাহলে ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। কোথায় পাবো তাকে? অর্ক ছবিটাকে ডেস্কের ওপর রেখে উঠে দাঁড়ালো। বন দপ্তর থেকে বেরিয়ে দেখলো বল্লভ গাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কার সঙ্গে যেন কথা বলছে। সে গাড়ির দিকে এগোতেই তড়িঘড়ি ফোনটা রেখে বলল, বেরোবেন সাহেব? হ্যাঁ, চাবিটা দাও, আমি একাই বেরোবো। বল্লভ কিছুক্ষণ অবাক হয়ে অর্কর দিকে চেয়ে রইল, তারপর চাবিটা এগিয়ে দিল। অর্ক চাবিটা নিয়ে গাড়িতে উঠে বসলো। বল্লভের নির্বাক দৃষ্টি অর্থ সে বুঝেছে। এখানে আসার পর থেকেই আজ অবধি কোনো দিনও অর্ক একা গাড়ি নিয়ে বেরোয়নি। কোনো সময় গাড়ি নিজেও চালালেও বল্লভ সবসময় ওর সঙ্গেই থেকেছে। আসার সময় হয়তো তার অন্যমনস্কতা বল্লভের নজরে পড়ে থাকতে পারে,
কিন্তু ও যে কাজে বেরোচ্ছে সেখানে বল্লভকে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। বন দপ্তরের সামনের রাস্তা ধরে ডান দিকে কিছুটা এগোলেই রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা গেছে জঙ্গলের ভিতর দিকে, আর অন্যটা জঙ্গলের পাশ বরাবর সোজা গিয়ে পড়েছে বড় রাস্তার উপর। ওই রাস্তা ধরেই অর্ঘর গাড়িটা এগিয়ে চলল। রাস্তার ধার বরাবর বৈদ্যুতিক তারের বেড়া এঁকে বেঁকে এগিয়ে গেছে অনেক দূর পর্যন্ত। আসলে এইগুলো কম ভোল্টেজের ইলেকট্রিক তার। জঙ্গলের এই দিকগুলোতে হাতির প্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা। এতে অবশ্য হাতির দলের কোনো ক্ষতির আশঙ্কা নেই। ওই রাস্তা ধরে কিছুটা এগোতেই একটা কিছু নজর পড়ে অর্ঘ গাড়িটা দাঁড় করালো। এক জায়গায় তারের কিছুটা অংশ বাঁকিয়ে বেশ খানিকটা ফাঁকের সৃষ্টি করা হয়েছে। অনায়াসে সেখান থেকে একটা মানুষ গলে জঙ্গলের ভিতরে ঢুকতে পারে। গাড়িটা রাস্তার ধারে রেখে নেমে ওই দিকে এগিয়ে গেল অর্ঘ। মানুষের পায়ের ছাপ স্পষ্ট। সে রোজই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কাল সকালেও এসেছিল। দুপুরে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ পরিবহন বন্ধ রাখা হয়েছিল। তার মানে সেই সময় হয়তো এখানকার বাচ্চা ছেলেমেয়েরা জঙ্গলে ঢুকতে পারে। এমন প্রায়শই হয়। এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা খুব সাহসী। এমন দুঃসাহসিক কাজ তারা বরাবরই করে থাকে। কখনো কখনো লম্বা বড় গাছের শুকনো ডাল দিয়ে ইলেকট্রিক তারের ঠেকিয়ে বিদ্যুতের স্ফুলিঙ্গ সৃষ্টি করতে দেখেছে সে। এটা তাদের কাছে একটা খেলা। অর্ঘ অনেকবার বারণ করেছে, কিন্তু তারা শোনে না। অর্ঘর মনে হলো তার মায়াবিনী বোধহয় এই রাস্তা দিয়েই জঙ্গলে ঢুকেছিল। সে কি জানতো না এটা বৈদ্যুতিক তার? ভাবনাটা মনে আসতেই শরীরে একটা তরঙ্গ খেলে গেল। ভারী দুষ্টু তো, দেখা হলে ভীষণ বকে দেব। রাগের বদলে একটা দুষ্টু হাসি খেলে গেল অর্ঘর চোখে মুখে। অন্য সময় হলে দপ্তরে জানিয়ে কিছু একটা ব্যবস্থা নিত শীঘ্রই, কিন্তু আজ একটু থেমে গেল সে। গাড়িটা স্টার্ট দিতে যাবে এমন সময় 3-4 জনা 8-10 বছরের ছোট ছোট ছেলেকে এদিকে আসতে দেখল। তাদের মধ্যে দুজনের হাতে লম্বা লম্বা গাছের ডাল, একজনের হাতে একটা লাট্টু। এক হাতে লাট্টু আর এক হাতে লেকটিটা পেঁচাতে পেঁচাতে অর্ঘর কাছে এসে পৌঁছতেই ওদের মধ্যে একজন চেঁচিয়ে বলে উঠল, বনবাবু, তুই এখানে কি করছিস এখন? তোদের কার্যকলাপ দেখছিলাম। তোরাই করেছিস না এটা? ওরা কেউ কোনো কথা বলে না। ওদের মধ্যে লাট্টু হাতে ছেলেটি উত্তর দেয়, লাট্টু খান গড়াইয়া পড়ি গেল ওইখানে। তোদের না কতবার বারণ করেছি, জানিস তো কেন? হ্যাঁ বাবু জানি, আমি তো প্রথমে তুলি নাই। দুপুরবেলা এসি বললে তোর ঠোঁটে কারেন্ট লাই, তাই তুলি আনলুম। তুই রাগ করিস না বাবু, আর কখনো হবে না এমনটা। অর্ঘ হেসে ফেললাম। আচ্ছা এখন যা, কিন্তু কথাটা মনে রাখিস। ওরা যাওয়ার উপক্রম করতেই অর্ঘ আবার ওদের ডাকল, আচ্ছা শোন, তোরা এখানে কোনো মেয়েকে দেখেছিস শহর থেকে এসেছে? হ্যাঁ দেখেছি তো, আজ সকালে। এখান থেকেই তো জঙ্গলে চলে গেল। তোরা বারণ করিসনি কেন? জানিস না জঙ্গলে ঢোকা বারণ আছে? ছেলেটি বলল, বলেছি বাবু। খুব ভালো দিদিমণি। হাতে একখান মোবাইল ছিল, মধ্যে সকলের নাম শুধালো, তারপর জঙ্গলে ঢুকে গেল। অর্ঘ একটু আশার আলো দেখতে পেল। আগ্রহ সহকারে বলল, এখানে কোথায় এসেছে জানিস? সেটা তো জানি নাই বাবু, মনে হয় ডেপো সাহেবের ওখানে। অর্ঘ বুঝল ডিএফও সাহেবের কথা বলছে ওরা। এই রাস্তার পাশে ডিএফএ সাহেবের কটেজ। অর্ঘ কাজে কর্মে মাঝে মাঝেই ওখানে যায়, কিন্তু বিনা আমন্ত্রণে যায়নি কখনো। ওনার স্ত্রী সুচিত্রা দেবী খুবই স্নেহবৎসলা। অর্ঘকে ওরা দুজনেই খুব পছন্দ করেন। কিন্তু ওখানে কোনো মেয়ে, ওদের তো একটি মাত্র ছেলে, কলকাতায় পড়াশোনা করে। অর্ঘ ইতস্তত করল, কিন্তু বেশিক্ষণ ভাবতে পারল না। মনের উপর তার কোন জোর চলবে না এখন, বেশ বুঝতে পারছে সে। মনের গতিপথ অনেকটা নদীর মতো বহবান।
একবার বুঝি তার উৎসের উন্মেষ ঘটে। সে তার পথ নিজেই খুঁজে নেয়। আজ সকালে তার সাথে দেখা হওয়ার পর থেকে যা যা ঘটনা একের পর এক ঘটিয়ে যাচ্ছে, তার সঙ্গে চেনা অর্কর কোনো মিল নেই। ডিএফ সাহেবের কটেজের সামনে যখন তার গাড়িটা এসে দাঁড়ালো, তখন বাজে প্রায় দুপুর 12টা। সাহেব আজ দপ্তরের কাজে পুরুলিয়া সদরে গেছে, ফিরতে সেই বিকেল হবে। কটেজের সামনের বাগানে মালি অঞ্জুমান নিজের মনে বাগান পরিচর্যায় ব্যস্ত। পাশে অনেকগুলো চারা গাছ এনে রাখা আছে। নভেম্বরের প্রথম সপ্তাহ, কয়েকদিন পরেই শীত এসে ডেরা জমাবে। সেই আগত শীতের পুষ্প নির্বাচনে সুচিত্রা দেবীও তাকে সাহায্য করছে। গাড়ির আওয়াজে এগিয়ে এলেন। অর্ককে গাড়ি থেকে নামতে দেখে অবাক হলেন কিছুটা। তারপর সব ভুলে একগাল হাসি উপহার দিয়ে বললেন, অর্ক, তুমি এসেছো ভালোই হয়েছে, তোমাকে ডেকে পাঠাবো ভাবছিলাম। কেন ম্যাডাম, কোনো কাজ আছে নাকি? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করে যাই। মিথ্যে বলতে গিয়ে অর্কর গলার স্বরটা কিছুটা কেঁপে গেল। খুব ভালো করেছো, এখন চলো দেখি ভিতরে, তোমার সঙ্গে কারো আলাপ করিয়ে দেব। কথাটা বলেই এগিয়ে গেলেন তিনি। এক আকাশ সমান খুশি বৃষ্টি ঝরে পড়েছে অর্কর মনে। এত তাড়াতাড়ি তার ব্যথার উপশম ঘটবে সে নিজেও ভাবেনি। মনে তার এমন হাজার বাতির ঝলকানি, সঙ্গে এক অজানা ভয়। কি বলবে তাকে? মাঝের প্রায় 5টি ঘন্টা কেটে গেছে। তাকে দেখার প্রত্যাশায় আকুল হৃদয়ে অপেক্ষা করে আছে সে। বসার ঘরে তাকে অপেক্ষা করতে বলে নিজে ডাক দিলেন, মেধা, একবার এদিকে আয়। অর্ক মনে মনে নামটা একবার উচ্চারণ করল, মেধা। কয়েক সেকেন্ডের ব্যবধানে যে মানুষটি তার সামনে এসে দাঁড়ালো, তাকে দেখে অর্কর হৃদয় উচ্ছ্বাস এক নিমেষে অন্তর্হিত হলো। সুচিত্রা দেবী তাকে বললেন, অর্ক, ও মেধা আমার ছোট জায়ের মেয়ে, কালই কলকাতা থেকে এসেছে। তোমরা বসো তো, আজ পুরুলিয়া চলে গেছে। তোমার বসও তো আজ পুরুলিয়া চলে গেল সকালবেলাতেই। মেয়েটাকে নিয়ে যে একটু বেরোবে, তার সময় কোথায়? তুমি যদি একটু সময় করে ওকে জঙ্গলটা ঘুরিয়ে নিয়ে আসো, খুব ভালো হয়। মেধা অর্ক ঠিক সামনের সোফাটায় এসে বসেছে, তার দিকে তাকিয়ে আছে। অর্ক বেশ অপ্রস্তুতে পড়েছে। মেধা দারুণ সুন্দরী, স্মার্ট। অন্য সময় হলেও অর্ক নিজেও হয়তো এই প্রস্তাবে খুশিই হতো, কিন্তু আজ তার ইচ্ছে করছে এখনই এখান থেকে চলে যেতে। সুচিত্রা দেবী তাকে বলেন, তুমি কিন্তু আজ এখানে লাঞ্চ করে যাবে। খুব ভালো কাতলা আর বাগদা নিয়েছি সদর থেকে। মেধা অনেকদিন পর এলো। অর্ক উঠে দাঁড়িয়ে নির্দ্বিধায় বলল, আজ থাক ম্যাডাম, অন্য কোনো দিন না হয়। আজ অসম্ভব ব্যস্ত আছি। আর আমাকে বেড়াতে নিয়ে যাবেন না? মেধার ব্যাকুল স্বর অর্কর কানে এলো না। সে বড় অসহায় বোধ করল। খুব আশা নিয়ে সে এখানে এসেছিল। সে মেধার দিকে সরাসরি তাকিয়ে বলল, কিছু মনে করবেন না, আর সত্যি একটু কাজ আছে। কাল না হয় নিয়ে যাব আপনাকে। কখন? সকালে, আমি ফোনে জানিয়ে দেব। আসি ম্যাডাম। কথাটা বলেই অর্ক আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করল না। কটেজ থেকে বেরিয়ে বিষণ্ণ মনে গাড়িতে উঠল সে। একবার ঘুরে অঞ্জুমানের দিকে তাকালো। তার হাতের পরিচর্যায় বাগান একটা ফুলের বাগিচায় পরিণত হয়েছে। তার হাতের ছোঁয়ায় প্রতিটি গাছই হয়ে উঠেছে এক একটা জীবন্ত কাহিনী। অন্যমনস্কভাবে গাড়িটা স্টার্ট করার সময় পাশের আয়নায় চোখ পড়তেই মুহূর্তে থমকে গেল তার হাত। মায়াবিনী ধীর পায়ে কটেজের গেট দিয়ে ঢুকছে। পরনে একটা ছাই রঙা জিন্স আর নীল টপ। এক হাতে এক গোছা জঙ্গলি ফুল আর এক হাতে লম্বা গাছের ডাল। চুলগুলো খোলা অগোছালো, মুখে হালকা বিষণ্ণতার ছোঁয়া। গাড়ির কাছাকাছি আসতেই অর্ক গাড়ি থেকে নেমে একদম সামনে দাঁড়ালো তার। আচমকা অর্ককে সামনে দেখে হকচকিত হয়ে এক মুহূর্ত থমকালো সে। উভয় তাকিয়ে রইল উভয়ের দিকে। কিছু কিছু মুহূর্তের সৃষ্টি বিধাতা আপন খেয়ালে পড়ে। এক পশলা বৃষ্টির শেষে রোদ আর মেঘের মিলনে রামধনু রাখি বকি আকাশের গায়ে ফুটে ওঠে।
প্রকৃতি তার আপন সৌন্দর্যের ডালি সাজিয়ে অপেক্ষারত তাকে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্তের জন্য। অর্ক চোখ সরাতে পারল না। সেই কাজল কালো চোখ, উদাসীন ভিজা ভিজা দৃষ্টি, দু চোখের মণিতে হালকা বাদামি আভা। কোনো মানুষের চোখে কি এরকম কথা বলে? রীতির মনে হলো পরস্পর বিরোধী দুই পার একত্র হয়ে আজ তার হৃদয়ে এক নতুন যুদ্ধের প্রস্তুতিতে নেমেছে। মনের কোণে ভালো লাগার বিন্দু বিন্দু কৃষ্ণ ঘন মেঘ জমছে। অপরদিকে যে মানুষটার ভাবে ভঙ্গিমায় তার সুতীব্র আহ্বান, তার অমোঘ আকর্ষণ এড়াতে পারছে না রীতি। আপাতমস্তক খাকি পোশাকে এমন সুপুরুষ ব্যক্তি রীতি আগে কখনো দেখেনি। এমন মায়া মাখানো মুখখানি। মন বলছে হাতটা ধরো, চলো হারিয়ে যায়। রীতি দিদিমণি, তুমি কোথায় ছিলে? অঞ্জুমানের ডাকে রীতির ভাবনায় ছেদ পড়ল। চমকে একবার অঞ্জুমানের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে দুই এক পা পিছু হটেই এগিয়ে গেল কটেজের দিকে। অর্ক বোকার মতো তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। মনে মনে ডাকল, রীতি। দরজার কাছে পৌঁছে রীতি এক মুহূর্ত থমকে দাঁড়ালো। কেউ ডাকলো কি? মনের সঙ্গে অহংয়ের একটা নির্বাক লড়াই চলে প্রতিনিয়ত। নিজেকে নিজের প্রকৃত সত্তার সঙ্গে সঙ্গে মিলনের বাধা দান করাই আমাদের মহান কাজ বলে মনে হয়। সে জানে ডাকটা কার হৃদয়ের। কয়েক হাত দূরে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার দৃষ্টি ভাষা পড়তে অপরাগ নয়। সে দৃষ্টির মিলনে সে নির্বাক কথোপকথন তার ব্যক্তি অনেক বেশি। মানুষ হাজার কথার জাল বুনেও যা বোঝাতে পারে না, অবলার চোখ তা সহজেই ব্যক্ত করে ফেলে। সোজাসুজি তাকালো রীতির মানুষটির দিকে। এক চিলতে হাসি উপহার দিয়ে কটেজের অভ্যন্তরে মিলিয়ে গেল সে। কোথায় ছিলি রীতি? সে কখন বেরিয়েছিস? একটু ঘুরে আসছি বলে। আর এই ফিরলি? এটা জঙ্গলমহল, তোর কলকাতা না। আর হাতে ওগুলো কি? এক নিঃশেষে কথাগুলো বলে ফেলল মেঘা। দেখ মেধা, কি সুন্দর ফুলগুলো রাস্তার ধারে ফুটেছিল। তুই পারিসও কি যে তোর এত জঙ্গল প্রিয় বুঝি না। আমার তো কালই ফিরে যেতে ইচ্ছে করছে। রীতি বুকটা ধক করে উঠল। মিনমিনি স্বরে বলল, কালই? এখনো তো কিছুই দেখিনি। আমাদের তো পরশু ফেরার কথা, তাই না? কি আর দেখার আছে? চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ঠিকমতো ইন্টারনেটও পাওয়া যায় না। রীতি মেধাকে বোঝানোর চেষ্টা করে, তুই একবার বেরিয়ে দেখ, তোর নিশ্চয়ই ভালো লাগবে। কত রকম গাছ, পাখির ডাক। জানিস, একটু আগে একটা ওয়াচ টাওয়ারে দেখেছি, জঙ্গলের অনেক দূর অবধি দেখা যায়। তুমি ওয়াচ টাওয়ারে উঠলে কি করে? ওটা তো জঙ্গলের ভিতরের দিকে পড়ে। সুচিত্রা দেবী ঘরে ঢুকতে গিয়ে রীতিকে জিজ্ঞাসা করলেন। রীতি আমতা আমতা করে জবাব দিল, ঢুকিনি তো বড় মা, দূর থেকেই তো দেখলাম। ভুলেও প্রবেশ করো না, ওটা বন বিভাগের নির্দিষ্ট এলাকা, ওখানে প্রবেশ নিষেধ, বুঝেছ? রীতি মাথা নেড়ে সম্মতি জানালো। আর তোমার হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসো, একটু পরে অর্ক আসবে তোমাদের নিতে। অর্ক? তবে যে বললেন উনি ব্যস্ত আছেন। মেধা ব্যঙ্গাত্মক সুরে ফুট কাটল। অত শত জানি না বাপু, এখনই ফোন করেছিল, 1 ঘন্টার মধ্যে আসছে, তৈরি থাকতে বলল। মেধা উচ্ছ্বাসের সঙ্গে রীতির হাত ধরে টেনে তাকে ঘরে নিয়ে গেল। তোর সঙ্গে অনেক কথা আছে রীতি। অর্ক কে জানিস? রীতি মেধার দিকে তাকালো। তার মধ্যে শোনার এতটুকু আধ্য নেই। সে মেধাকে চেনে। যে কোনো সুপুরুষ ব্যক্তি তার আগ্রহের কারণ। কত ছেলেই যে এই অবধি তার প্রেমে বলি হয়েছে, তাই রীতির অগোচর নয়। মেধার কাছে এটা একটা হার জিতরি খেলার মতো। খাবার টেবিলে বসে কথা বলা সুচিত্রা দেবী একদম পছন্দ করেন না। তবুও মেধার ফিসফিসানি তার কান এড়ালো না। বার কয়েক তিনি মেধার দিকে তাকালেও মেধা গ্রাহ্য করল না। সে অনর্গল কথা বলে যাচ্ছিল। অর্ক নামের মানুষটি যে ইতিমধ্যে তার মন জয় করে ফেলেছে তা অন্তত বার কয়েক বর্ণনা করে ফেলেছে সে খুব উত্তেজিত। বেরোনোর আগে মেধা খুব সুন্দর করে সাজলো।
ভারী অপূর্ব লাগছে মেধাকে। সে বাইরের বাগানে পাইচারি করছে অনবরত। দুপুর প্রায় 2টো বাজতে চলল। সাহেবের দেখা নেই। ঘন্টা 2-3 পরেই সন্ধ্যা নেমে যাবে। প্রথম ওর একটু কাটার মতো বিঁধলেও এখন তার বেশ মজাই লাগছে। রীতি মনে মনে বলল, আসুন অর্কবাবু, দেখি মেধার রূপের জালে জড়িয়ে আপনিও কতটা ছটফট করছেন। নিজে একটা লং স্কার্ট আর ছোট্ট টপের ওপর জিন্সের জ্যাকেটটা চাপিয়ে নিল। গলায় ঝুলালো অক্সিডাইজের লম্বা হার আর মানানসই দুল। চোখের উপরে নিচে লাগালো কাজলের ছোঁয়া। ঠোঁটে হালকা গোলাপি লিপ বাম। গাড়ির আওয়াজ শুনে রীতি বাইরে বেরোলো না। বুকের মধ্যে একটা রিনরিনি খুশির ঢেউ। মেধার কাছে সে শুনেছে মেধার সঙ্গে দেখা হওয়ার পর সে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার আগ্রহ দেখায়নি। একটা প্রচ্ছন্ন গর্ব তার মনের ভিতর ঘর করেছে। রীতি শুনতে পাচ্ছে মেধা তার নাম ধরে ডাকছে। রীতি ধীর পায়ে কটেজ থেকে বেরিয়ে একবার অর্কর দিকে তাকিয়ে সোজা গাড়ির পেছনে সিটে গিয়ে বসে পড়ল। মেধা বসেছে অর্কর পাশে সামনের সিটে। সে অনবরত কথা বলে যাচ্ছে। অর্ক তার 2-1টা কথা জবাব দিলেও তার মন বারবার রীতির পানি ধাওয়া করছিল। গাড়ির রেয়ার ভিউ আয়নায় সে বারবার রীতির দিকে তাকিয়ে থাকলেও রীতির ভ্রুক্ষেপ নেই তাতে। সে এক মনে জঙ্গলের শোভা দেখছে, ভুলেও অর্কর দিকে তাকাচ্ছে না। অর্কর ভারী রাগ হচ্ছে নিজের উপর, রীতির ওপর। সে কি একটুও বুঝতে পারছে না যে তার জন্যই অর্ক সব কাজ ফেলে ছুটে এসেছে? তার সঙ্গে একটিবার কথা বলার জন্য সে মরিয়া হয়ে যাচ্ছে। অভিমানে বড় ভীষণ জিনিস। একবার মনের কোণে বাসা বাঁধলে একেবারে দাপিয়ে বসে। রাগ আর অভিমানের মধ্যে যে সূক্ষ্ম ফারাক, সেটা মানুষ মাত্রই গুলিয়ে ফেলে। অভিমানের সঙ্গে প্রেমের একটা ক্ষীণ যোগাযোগ রয়েছে। যে ভালোবাসে সে অভিমান করার অধিকারও অর্জন করে। প্রথম সাক্ষাতেই অর্কর মনে রীতির প্রতি যে অনুরাগ জন্মেছে, তার সমর্পণ না হওয়া পর্যন্ত তার মুক্তি নেই। পুরুষ জাতির ধৈর্য কম বলে একটা বদনাম আছে। তবে যারা প্রকৃত অনুরাগী তাদের সহ্য শক্তির উদাহরণ তারা নিজেই। অর্ক নিজেকে সংযত করার বিফল চেষ্টায় মেধার সঙ্গে বাক্যলাপে মগ্ন হওয়ার চেষ্টা করল। মেধাকে জঙ্গলের গাছগাছালি পরিবেশ সংক্রান্ত তথ্য জ্ঞাপন করতে গিয়ে বুঝল ভস্মে ঘি ঢালছে। তাই অচিরেই সে ক্ষান্ত হলো। মেধা যে তার প্রতি আগ্রহী আর সেটা বোঝাতে আর এতটুকু দ্বিধা নেই বুঝতে পেরে সে অর্ক নিজেই সামান্য অসহায় বোধ করল। একমাত্র রীতিই পারে তাকে এহেন অবস্থা থেকে মুক্তি দিতে। তা জেনেও রীতির এই অনাগ্রহতা। রাস্তার দুপাশে সঘন জঙ্গল, মূলত পলাশ, কুসুম, মহুয়া ছাড়াও রয়েছে নিম, শাল আর কেন্দু গাছের পাতা। রীতি কর্পোরেট জগতের মানুষ হলেও সে প্রকৃতি প্রেমী। জঙ্গল তাকে ভীষণভাবে আকর্ষণ করে। কেমন একটা আসছে রহস্যময় গন্ধ, কেমন যেন পাগল পাগল লাগে। তার মন বলে গত জন্মে সে হয়তো আদিবাসী নারী ছিল। এমনই কোনো জঙ্গলের পরিবেশ মাথায় ঝুড়ি নিয়ে ডালপালা কুড়িয়ে বেড়াতো। পৌষ সংক্রান্তির দিনে টুসু পরবে ছাপা শাড়ি পরে মাথায় ফুল গুজে মাদলের তালে তালে কোমরে দুলিয়ে নাচত। তার সারা শরীর মন জুড়ে থাকতো একটা বুনো হাতছানি। গাড়িটা দাঁড় করানো। রীতির রেনরেনে স্বরে একটা প্রচ্ছন্ন আদেশের সুর। অর্ক গাড়িটা রাস্তার পাশে রাখলো। দাঁড়াতে বললি কেন? রীতি কিছু না বলেই গাড়ি থেকে নেমে পড়ল। রীতিকে নামতে দেখে অর্কও নামলো গাড়ি থেকে। রীতি অর্কর সামনে এসে তার চোখে চোখ রেখে বলল, আমি জঙ্গলে ঢুকবো। মেধা চিৎকার করে বলল, এখান থেকে কি করে ঢুকবি? দেখছিস না দুদিক থেকে ইলেকট্রিক তারের বেড়া দেওয়া আছে, উঠে আয় গাড়িতে। রীতি রাস্তার দিকে কিছুটা পিছিয়ে গিয়ে জঙ্গলের দিকে এক জায়গায় আঙ্গুলি নির্দেশ করে বলল, ওখান থেকে ঢুকবো। অর্ক চোখে পড়েছিল স্থানটা। কিছুই তার নজরে এড়ায় না। অর্ক তার পাশে গিয়ে দাঁড়ালো। ফাঁকা জায়গাটা দিয়ে সরু পথটা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। এ পথ দিয়েই গ্রামবাসীরা কেন্দু পাতা আর ডালপালা কুড়োতে জঙ্গলে ঢোকে। মেধার আপত্তির ঢোপে টিকল না। নিয়ে চলো আমাকে।
আবার সেই ঋণ সুর, মায়া মেশানো দুটি চোখ অর্কর মনটাকে আচ্ছন্ন করছে। অর্ক খানিকটা উঁচু গলায় মেধাকে ডাকলো, আসুন মেধা, জঙ্গলের ভিতরটা একটু দেখবে, চলুন। ততক্ষণে রীতি ওই পথ ধরে এগিয়ে গেছে। অর্ক তাকে অনুসরণ করলো। গজ গজ করতে করতে মেধাও ওদের ধাওয়া করলো। যেজন আছে মাঝখানে, অর্ক আর রীতি পাশাপাশি হাঁটছে, মেধা ওদের পিছনে। চলতে চলতে দুজনের মাঝে মধ্যে একে অপরকে লুকিয়ে চুরি দেখে নিচ্ছে। আঁকাবাঁকা পথের দুপাশে সারি সারি গাছের জঙ্গল, তবে খুব ঘন নয়, মাঝে মাঝেই পাথরের চাই। কোথাও কোথাও উই পোকার ঢিপি, চেনা অচেনা পাখির ডাকে মুখরিত চারিদিক। বাইরে পাখির ডাকের মতো রীতির মনের একটা অচেনা পাখির সুর ভাজছিল। মেধার উপস্থিতিতে অর্ক বা রীতি তাদের মধ্যে একটা দূরত্ব রেখে চললেও এই বিশাল অরণ্যের অপরিসর পথে চলতে গিয়ে মাঝে মধ্যে দুজনের হাতে হাত মিলছিল। সেই ছোঁয়ায় আন্দোলিত দুটি হৃদয়ে একটা নতুন গল্পের সৃষ্টি হচ্ছিল। ছোটবেলায় চুরি করে ছাদে শুকোতে দেওয়া আচারের বয়াম থেকে আচার খাওয়ার মতো একে অপরকে চুরি করে দেখাও একটা সুমিষ্ট অনুভূতি। আর সেটা যদি দুপক্ষের তরফ থেকেই ঘটে থাকে তবে তো অতি উত্তম। অর্ক তার স্বভাবসিদ্ধ ভদ্রতায় মাঝে মাঝেই মেধার সঙ্গে বার্তালাপের চেষ্টা করছিল, যদিও তার পূর্ণ মনোযোগ ছিল রীতির ওপর। রীতির প্রতি তার এই আকর্ষণ সে চেষ্টা করেও কোনোভাবেই লুকোতে পারছিল না। তাই মেধার সঙ্গে কথা বলার সময় তার দৃষ্টি রীতির পানে ধাওয়া করছিল বারংবার। এই কয়েক মুহূর্তের মধ্যে সে রীতির প্রতিটি অঙ্গভঙ্গি নিজের মনের খাতায় লিপিবদ্ধ করে নিয়েছে। তার ভেজা ঠোঁট, মাঝে মাঝে চুলগুলোকে সরিয়ে কাঁধের এক পাশে রাখা, চলতে চলে হঠাৎ করে আর চোখে তার দিকে এক ঝলক তাকানো। রীতি টুকটাক কথা বলছিল মেধার সঙ্গে। মাথার এই জঙ্গল পাহাড়ের পাদদেশে মিশে গিয়েছে। দূরের পাহাড়ের দিকে দৃষ্টি পড়তেই রীতি আনন্দে প্রায় বাচ্চাদের মতো লাফিয়ে উঠল। সামনে একটা উঁচু পাথরের পা আটকে পড়ে যাওয়ায় অর্ক আবারও তাকে ধরে ফেলল। অর্কের বাহুবন্ধনে রুদ্ধ রীতির চোখে চোখ রেখে অর্ক মৃদুস্বরে বলল, ভয় নেই, আমি আছি। আমি থাকতে আপনি সবসময় নিরাপদ। ছোটবেলায় আমরা বাংলা ব্যাকরণে পড়েছি পুরুষ 3 প্রকার। রীতির মনে হয় ব্যবহারিক জীবনে পুরুষের প্রকারভেদ 4 প্রকার, উত্তম, মধ্যম, প্রথম আর অধম। তবে এই 4-এর কোনোটাতেই অর্ঘ্য মেলে না, সে প্রকৃতই পুরুষ। রীতির জীবনে আজ অবধি উত্তম পুরুষ এক ও একমাত্র তার বাবা। আমরা মেয়েরা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে স্পর্শের তীব্রতা মাপতে পারি। অর্ঘ্য ছোঁয়া তার শরীরকে নয়, হৃদয়কে স্পর্শ করেছে। এটা বুঝতে তার বেশি সময় লাগেনি। এই স্পর্শের গভীরতা এত ব্যাপক, রীতির মন প্রতি মুহূর্তে তার পুনরাবৃত্তি চাইছিল। রীতি! মেধার চিৎকারে রীতি অর্কর বাহুডোর থেকে বিচ্ছিন্ন হয়ে তফাতে দাঁড়ালো। মেধা সুন্দরী এবং অবশ্যই বুদ্ধিমতী। নিজের রূপের প্রতি তার অগাধ আস্থা। তার রূপমুগ্ধ ব্যক্তিগণ ফুলের উপর ভ্রাম্যমান অলির মতোই তার চারপাশে ঘুরপাক খেতে থাকে। এমনকি দেখতেই সে অভ্যস্ত। তার পক্ষে এটা মেনে নেওয়া প্রায় অসম্ভব যে অর্কর মতো একটা সুপুরুষ তার রূপের জালে পড়া তো দূরের কথা, তার পানে তাকাতেও অনীহাবোধ করছে। রীতি কখনোই রূপের দৌড়ে তার সমকক্ষ নয়, তবুও রীতি অসুন্দরীও নয় মোটেও। এমনকি তার চেহারা ও ব্যক্তিতে এমন একটা ধার আছে যার প্রভাবে অনেক সময় মেধার রূপ মলিন হয়ে পড়ে। সে গম্ভীরভাবে অর্ককে জানালো, আমি ক্লান্ত, বাড়ি ফিরবো এখনই। বলেই সে কারো উত্তরের অপেক্ষা না করে গটগটিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। মেধা দাঁড়া! রীতি দৌড়ালো তার পিছন পিছন। অর্ক খানিক বিরক্ত হলেও তার কিছুই করার ছিল না। রীতির সঙ্গে কথা বলার সুযোগ তার হলো না। সে কী বা করবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। সে যখন গাড়ির কাছে পৌঁছলো তখন মেধার সামনে তার পাশের সিটটাই দখল করে বসেছিল। রীতি তখনও গাড়ির পাশে দাঁড়িয়ে, কিছুটা সে হতভম্ব, কিছুটা লজ্জিত।
অর্ক এগিয়ে গাড়ির পেছনের দরজা খুলে দাঁড়ালো। রীতি অর্কর দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসল। গাড়িতে বসে একই সঙ্গে দুটো অনুভূতি অর্কর মনকে ধীরে ধীরে গ্রাস করছিল। এক, দেখা হয়েও কোনো কথা বিনিময় হলো না দুজনের মধ্যে। দুই, গাড়িতে ওঠার সময় রীতির চোখে মুখে এক বিষণ্ণ ভাব লক্ষ্য করেছে সে। রীতি তাকে হয়তো কিছু বলতে চাইছিল, সেটা না পারার ব্যথা তার চোখে মুখে স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। এ কয়েক ঘন্টায় নিজের ব্যথা সে অতটা কাতর হয়নি যত সে রীতির কষ্টে অনুভব করেছে। বুকের পাশটায় একটা চিনচিনে ব্যথা সে অনুভব করছে। এমন ব্যথা সে অনুভব করত যখন সে তার মায়ের চোখে জল দেখত। তার মনে হলো মায়ের জন্য সংরক্ষিত মনের এক কোণায় রীতি ও কখন তার পাকাপোক্ত বাসা বেঁধে ফেলেছে। কটেজটার তার নিপবিথি। গাড়িটা যখন নিপবিথির গাড়ি বারান্দায় এসে দাঁড়ালো, মেধা গাড়ি থেকে নেমে কোনো রকম বাক্য বিনিময় না করে কটেজের দিকে এগোলো। ভিতরে প্রবেশ করার আগে একটু দাঁড়ালো। রীতি গাড়ি থেকে নামার আগে অর্ক তড়িঘড়ি নেমে গাড়ি দরজা খুলে দাঁড়ালো। রীতি হাতের মুঠোয় কাগজটা ধরা, সে এখনো সেটা পড়ে উঠতে পারেনি। তার ভেজা ভেজা চোখ দুটি আরো বেশি ছলছল বলে মনে হলো অর্কর। ঠোঁট দুটো ঈষৎ কম্পমান। রীতি, ভেতরে আয়। মেধা দৃঢ় কণ্ঠস্বর। রীতি আর অর্ক দুজনেই দেখল মেধা ওদের দিকে তাকিয়ে আছে। রীতি মাথা নিচু করে ভেতরে ঢুকে গেল, তার পেছনে মেধাও। ভগ্ন হৃদয়ে অর্ক নিপবিতি ছেড়ে তার কোয়ার্টারের দিকে গাড়ি ছোটালো। তখনও সূর্যের দূরে পাহাড়ে করে ঢলে পড়েছে। কমলা হলুদ লালে মিশে তার অপূর্ব শোভা প্রকৃতির কোল জোরে অবস্থান করছে। পুরুষ জাতি পাহাড়ের ন্যায় অচল মজবুত। তারা সব সহ্য করতে পারে হয়তো, কিন্তু তার প্রিয় নারীর অশ্রুজ্জ্বল সহ্য করা তাদের পক্ষে বিষম। মেধা যে তার প্রতি রুষ্ট এবং সেই কারণেই তার এই দাম্ভিক নির্মম ব্যবহার, সেটাও আর খুব বেশ বুঝল। নারীকে শেষে ঘৃণা করতে শেখেনি, তাতে তার রুচিতে বাঁধবে। তবুও মেধার প্রতি যে একটা আংশিক বিমর্ষিমা জন্মালো, তার থেকে সে নিজেকে বিরত করতে পারল না। কটেজে ঢুকেই বসার ঘরে মেধা আর তার আদরের জেঠুকে দেখে বিগলিত হয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরল। মৃন্ময় মসু, এখানকার ডিএফও, শান্তশিষ্ট অরণ্যপ্রেমী মানুষটি মেধাকে নিজের কন্যাসম ভালোবাসতেন। মেধাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে পাশে বসে জিজ্ঞাসা করলেন, শুনলাম তোরা অর্কর সঙ্গে বেড়াতে বেরিয়েছিস, শুনে খুব খুশি হলাম। অর্ক ভারী দারুণ ছেলে, আমার আর তোর বড় মার অত্যন্ত প্রিয়। তা কেমন ঘুরলি সেটা বল। ভালোই, শুধু তো গাছপালা আর পাথর, কি এমন আছে দেখার আমার মোটেও ভালো লাগেনি। সে কি, জঙ্গলে বেড়াতে এসেছিস, গাছপালায় তো দেখবি। আর অর্ককে কেমন দেখলি? মেধা রীতির দিকে তাকিয়ে রুক্ষস্বরে জবাব দিল, দারুণ। আরে রীতি, তুই ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আয়, আমার পাশে বস। ওর না হয় জঙ্গলে অপছন্দ, কিন্তু তুই তো অরণ্য ভালোবাসিস, তোর নিশ্চয়ই ভালো লেগেছে। রীতি মাথা নাড়ালো। জেঠু, আমি কাল সকালেই বাড়ি ফিরব, তুমি গাড়ির ব্যবস্থা করে রেখো। মেধা আদরের স্বরে বলল, সে কি রে, কালই যাবি কি? সবে তো গতকাল এলি, এই বুড়ো বুড়ির কাছে 2 দিন থাক। তোর ভাই তো পড়াশোনা নিয়ে ব্যস্ত, বছরে 2-1বারই আসতে পারে। তোর বড় মা বড় দুঃখ করে, বেশি বয়সের সন্তান, তাই হয়তো স্নেহের টানটা একটুই বেশি। থাকতাম জেঠু, কিন্তু আজ অফিস থেকে এক জরুরি ফোন এসেছে, কালই ফিরতে হবে। মেধার অকপট মিথ্যে শুনে রীতি বিস্মিত হয়ে তার দিকে চেয়ে থাকে। ঠিক আছে, জরুরি কাজ যখন বলছিস, আগে কাজ তারপর সব কিছু। দায়িত্বে পিছু হটলে চলবে না। আমি বলরামকে বলে দেব তোদের কলকাতায় পৌঁছে দিয়ে আসবে। আবার আসিস কিন্তু, তোদের দেখলে বড় ভালো লাগে। নিশ্চয়ই আসবো জেঠু, তুমি চিন্তা করো না। মৃন্ময়বাবু মৃদু হেসে মেধার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি ভিতরে যাই জেঠু, রাস্তার ধুলোবালি, একটু ফ্রেশ হয়ে আসি। মেধা চলে যেতেই মৃন্ময়বাবু রীতিকে কাছে ডাকলেন।
এই মেয়েটিকে আগেরবার তাদের কলকাতার বাড়িতে দেখেছেন তিনি। ভারী মিষ্টি ব্যবহার, প্রথম আলাপেই পছন্দ হয়েছিল তার। তাকে এখানে আসতে আমন্ত্রণও জানিয়েছিলেন। তিনি বন দপ্তরের কর্মী শুনেই দারুণ খুশি হয়েছিল। বিভূতিবাবুর আরণ্যক তার প্রিয় গ্রন্থ শুনে তার কাছে একটা উদ্ধৃতি শুনতে চেয়েছিলেন। না বলা যায় কিছুটা পরীক্ষা করতে চেয়েছিলেন তাকে অবাক করে দিয়ে দৃপ্ত কণ্ঠে রীতি তাকে শুনিয়েছিলেন, এই এক আলাদা জীবন। যারা ঘরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা তাদের রক্তে নাই। যে এইসব বারমুখ খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবন তো কাম্য। বহুদিন পরে এক মহানন্দ তার হৃদয়ে অনুভূত হয়েছিল সেদিন। সন্তর্পণে আশীর্বাদ করেছিলেন রীতিকে, বলেছিলেন, বেঁচে থাক মা, তোর আত্মার উন্নতি কামনা করি। রীতি তার পায়ে হাত দিয়ে প্রণাম করছিল। মনে মনে ভেবেছিলেন, তার যদি একটা ছেলে থাকতো আর তার যদি সম্মতি থাকতো, রীতিকে নিজের পুত্রবোধ করে নিজের কাছে রেখে দিতেন সারাটা জীবন। রীতি যখন তার পাশে এসে বসলো, তার মাথায় হাত রেখে মৃন্ময়বাবু জিজ্ঞেস করলেন, বড়দেবীর সঙ্গে আলাপ হলো? রীতি মিষ্টি হেসে সম্মতি জানালো। তিনি বললেন, কি? বললেন, বেঁচে থাক মা, তোর আত্মার উন্নতি কামনা করি। মৃন্ময়বাবু হো হো করে হেসে উঠলেন, বললেন, দুষ্টু মেয়ে, যা পালা এখান থেকে, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর অনেক গল্প করা যাবে, নাহলে আবার তো ডাক পড়বে ভিতরে। রীতি হেসে শোয়ার ঘরের দিকে এগোলো। ঘরে ঢুকে দেখলো মেয়েরা ঘরে নেই। স্নানঘর থেকে জলের আওয়াজ আসছে। রীতি হাঁপ ছেড়ে জানালার ধারে রাখা ছোট্ট চেয়ারটা এসে বসলো। মুঠো আলগা করে দেখলো কাগজটা কুকুরে এতটুকুন হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলল। ছোট্ট একটা চিরকুট, কয়েকটা শব্দ, কাল সকালে একই সময় একই জায়গায়। আমাদের মেয়েদের মনে একটা লুকানো আসন থাকে, যা অতি যত্নে আমরা সংরক্ষণ করে থাকি আমাদের পরম পুরুষের জন্য। এই লুক্কায়িত আসন অধিক নারীদের জীবনে সারা জীবন শূন্যই থেকে যায়। রাজা নির্বাচনের মতো এই আসনে বসার অধিকারকে অনেকগুলি পরীক্ষার ধাপ পেরোতে হয়। আদর, ভালোবাসা, সম্মান, বিশ্বাস আর সহ্যর ক্ষমতা। শক্তির বিনিময়ে এই আসন কেউ অর্জন করতে পারে না। অপাত্র দানের চেয়ে শূন্য আসন সংরক্ষণ করাই নারীরা শ্রেয় বলে মনে করে থাকে। 100 বৎসর একসঙ্গে থাকিলেও কেউ হয়তো আমার হৃদয়ের বাহিরে থাকিয়া যায়, যদি না কোনো বিশেষ ঘটনায় সে আমার হৃদয়ে কবাট খুলিতে পারে। অর্ককে প্রথমবার যখন দেখেছিল, তার দৃষ্টির মধ্যে এমন এক সম্মোহনী শক্তি ছিল, যার পরশে আবিষ্ট রীতি ওদিকে সময় নিজেকে ধরে রাখতে পারেনি। এক দৃষ্টিতে সাক্ষাৎ মৃত্যু, অপরদিকে তার ত্রাণকর্তা। এই দুই পরস্পর বিরোধী পরিস্থিতিকে সে গ্রহণ করে উঠতে পারেনি। জ্ঞান হারিয়েছিল মুহূর্তেই। জ্ঞান ফিরে পেয়ে নিজেকে যখন অর্কর বাহুডোরেই আবিষ্কার করে, লজ্জা অপেক্ষা ভয়টাই তার মনের মধ্যে চেপে বসেছিল। সরোবরের সম্মুখে দণ্ডায়মান পিপার্ত পথিকের ন্যায় মনে হয়েছিল নিজেকে। অর্কর হৃদয় সমুদ্রে ডুব দিয়ে তার গভীরতায় নিজে নিমজ্জিত হয়ে পড়ার ভয় তাকে বিভ্রান্ত করেছিল। অর্ককে সে ঠিকই চিনেছিল। তার মন যে অর্কর মতোই একজনকে প্রেমের আসনে আসীন করার জন্য অন্বেষণে ছিল, তা মেনে নিতে আজ তার কোনো কুণ্ঠা নেই। যা ছিল শুধু অর্কের সমর্পণের। এই চিরকুটটা যা এনে দিয়েছে তার কাছে। অর্কর এই বার্তা তার কাছে এক পরম প্রাপ্তি। চিরকুটটাকে ঠোঁটের কাছে এনে চুম্বন করল রীতি। তার প্রিয় মানুষটির স্পর্শ লেগে আছে তাতে। চোখ দুটো বন্ধ করে তার আঘ্রাণ নিতে চাইল। খুট করে স্নান করে দরজা খোলার আওয়াজ হতেই রীতি চিরকুটটাকে তার জামার ভিতর ঢুকিয়ে দিল। গাড়ি নিয়ে অর্ক যখন কোয়ার্টারের সম্মুখে এসে পৌঁছালো, তখন সন্ধ্যা প্রায় হয়। গেটের সামনে বল্লভ অপেক্ষা করছিল।
অর্ককে গাড়ি থেকে নামতে দেখে এগিয়ে এলো। এসো বল্লভ, ভিতরে বসবে চলো। সাহেব, সন্ধে নেমে গেছে, গাড়ি কার নিয়ে আপিসে জমা দিয়ে বাড়ি ফিরুন। গ্রামে আবার উৎসবের পরিবেশ, আপনি যাবেন না তো সাহেব? না বল্লভ, আজ আর যাব না, শরীরটা ভালো নেই, একটু ঘুমোবো। ঠিক আছে সাহেব, ঘুমুন, আমি যাই তাহলে, কাল সকালে আবার আসুন। বেরোবার মুখে একবার বল্লভ তার দিকে চেয়ে বললে, মুই কি আজ রাতে এখানে থেকে যাব সাহেব? আরে না না, আমি ঠিক আছি, একটু ক্লান্ত তাই গ্রামে গেলাম না। তুমি এখন এসো, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ সাহেব, মুই যাচ্ছি, দরকার হলেই অবশ্যই ডাকবেন। বল্লভ কথাটা বলেই চলে গেল। অর্ক দরজাটা বন্ধ করে সোফায় এসে বসল। তার বিন্দুমাত্র ইচ্ছে করছে না উৎসবে যেতে, অথচ এখানে আসার পর থেকে এদের আমন্ত্রিত হয়ে ছোট বড় উৎসবে এসে যোগদান করেছে। এদের আন্তরিকতায় মন্ত্রমুগ্ধ অর্ক কবে যে ওদেরই একজন হয়ে গেছে বুঝতেই পারেনি। এক মুহূর্তের জন্য অর্ক রীতির কথা ভুলে গিয়েছিল। আবার মনে পড়তেই চোখের সামনে রীতির ছলছল চোখ দুটি ভেসে উঠল। রীতিকে চিরকুটটা পড়েছে, কোনো কিছু না ভেবেই চিরকুটটা দিয়েছিল অর্ক। আর তো উপায় ছিল না, ওর মন বলছে রীতিকাল আসবে। এক হৃদয়ের ডাক আর এক হৃদয় উপেক্ষা করতে পারে না যখন সে ডাক তার প্রিয়জনের হয়। কাউকে ভালোবাসতে হলে একটি মুহূর্তই যথেষ্ট, নয়তো শত সহস্র মুহূর্ত একসঙ্গে থেকেও এক বিন্দু ভালোবাসার উৎস নাও ঘটতে পারে। রীতিকে দেখে তার প্রতি যে আকর্ষণ সে বোধ করেছিল, তাকে স্পর্শ করে তার ব্যক্তি আরও বহু যোজন প্রসারিত হয়েছিল। সর্বোপরি রীতির কাছে থেকে ক্ষমা চাইতেই হবে তার ধৃষ্টতার জন্য, তবে তার অন্তর কিছুতেই এটাকে ধৃষ্টতা বলে মানতে চাইছে না। অর্ক জানে রীতি তাকে ক্ষমা করবে না, শাস্তি দেবে। যাই হবে সে তাকে তার প্রেমের উপহার হিসেবেই গ্রহণ করবে। অর্কর কোয়ার্টারটা জঙ্গলের বাইরে, গ্রামের শেষ প্রান্তে। আশেপাশে আরও 2-1 ঘর আছে, তারা সবাই বন দপ্তরের কর্মী। অন্যদিন হলে সে নিজের কাজ নিয়ে বসে এ সময়, আজ ইচ্ছে করল না। মনের উপর একটা চাপা গুমট ভাব। ভালোবাসা মানুষকে আবেগী বানায়, তার সামনে সমস্ত যুক্তির খেলা বিভ্রম বলে মনে হয়। আর সে সব কিছু করতে প্রস্তুত শুধু রীতির জন্য, তাকে এক পলক দেখার জন্য। রীতিকে সে জয় করতে চায় না, বরং নিজেকে সমর্পণ করতে চায় তার নিকট। মনে মনে সে বলল, আমাকে গ্রহণ করো রীতি, আমি তোমার অপেক্ষাতেই অনাদিকাল ধরে অপেক্ষা করে বসে আছি। এই অরণ্য প্রকৃতিতে সাক্ষী রেখে আমাদের মিলন ঘটুক। কোথাও একটা রাত চড়া পাখি ডাকছে, ঝিঝি পোকার একটানা ডাক কেমন যেন শরীরে ঝিম ধরে। না, আজ মনে হয় ঘুম আসবে না। একটা মানুষ মনের মধ্যে পাকাপোক্ত আসন জমিয়ে বসেছে। মিষ্টি একখানা মুখ, ঘন মেঘের মতো এলোমেলো চুল, কাজল ভ্রমা 2টি নয়ন, নরম পাপড়ির মতো 2 ঠোঁট, ঘুম কেড়েছে তার। এখানে রাতে বাইরে বেরোনো বারণ, এখন অনেক রাত। বাইরে সরু কাস্তের মতো এক ফালি চাঁদ। অর্ক একবার জানালা খুলে বাইরে তাকালো। জলজলে 2টো চোখ, সামনের ছাতিম গাছটার ডালে সাদাটে গরল, লক্ষ্মী প্যাঁচা, ভারী সুন্দর গন্ধে চারিদিকে মাতোয়ারা। মেধা ঘুমিয়ে পড়েছে, কিন্তু রীতির চোখে ঘুম নেই। ফেরার পর থেকে একটি বারের জন্য ও মেধার সঙ্গে ভালো করে কথা বলেনি। রীতি প্রথমে একটু বোঝানোর চেষ্টা করলেও এখন হাল ছেড়ে দিয়েছে। মেধার এই ব্যবহারের সঙ্গে ওর পরিচয় আগে থেকেই আছে। প্রায় 2 বছর ধরে মেধাকে সে চেনে। স্বার্থে আঘাত না লাগা পর্যন্ত সম্পর্কের আসল রূপ ধরা পড়ে না। সে বিছানা ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালো। খুব আস্তে, যাতে শব্দ না হয় এমনভাবে জানালাটা খুলল। এক ফালি শরীর ম্লান আলোয় একটা আলো আধারি রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। অর্ক কি করছে এখন? ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই, নাকি আমার কথা ভাবছে?
মনে মনে কপট রাগ দেখালো নিজের উপরে। ইস, কি আদিক্ষেতা, সবসময় যেন ওনার কথা ভাববে। বয়েই গেছে অর্কর। ভারী অদ্ভুত ছেলে, আর বোকা বোকা হাসি। সদা সর্বদা উনি নাকি আমার রক্ষাকর্তা হয়ে থাকবেন। রীতিরও বয়ে গেছে। মনে মনে খুব হাসলো সে। ভাবলো, কি যেন জাদু আছে ওই চোখ দুটিতে, কেমন মায়া মাখানো। ওর চোখের ভাষা রীতি সব পড়তে পারে, সবটা, কিচ্ছু লুকোনো থাকে না। আমি যে বাধা পড়ে যাচ্ছি অর্ক তোমার কাছে, তুমি সবটা নাও আমার, রিক্ত করো আমায়। ভোরের প্রথম আলো যখন খোলা জানালা বেয়ে রীতির চোখের ওপর পড়ল, তখন সবে মাত্র পাখিরা তার ঘর ছেড়ে উড়েছে খাদ্যের সন্ধানে। জানালার পাশে চেয়ারটিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে, ধরফড়িয়ে উঠে চাদরটা গায়ে জড়িয়ে পায়ে পায়ে কটেজ থেকে বেরোলো রীতি। সে যে অপেক্ষা করে থাকবে তারই জন্য। ভোরের আলোয় প্রকৃতির শোভা মানুষের শরীর আর মনে এক প্রকার দ্বৈরথ সৃষ্টি করে, যার দরুন সে আজন্ম কাল ধরে সকল উত্তম কর্মের জন্য উষাকালকেই সঠিক সময় বলে ধার্য করে এসেছে। ভোরের হাওয়ায় এক ধরনের পবিত্রতা বিরাজ করে, যা মন আর শরীরের শুদ্ধি ঘটায়, মনকে আত্মায় আর শরীরকে দেহ উত্তরণ করে। আর কিছু সময় পরেই তাকে এখান থেকে চলে যেতে হবে। হাতের মুঠোয় ধরা আছে অল্প কিছুক্ষণ। অনেক কিছু বলার আছে রীতির, জানে না কতখানি ব্যক্ত করতে পারবে। বুকের ভিতরটা ধুকপুক করছে তার উত্তেজনার পারদ তুঙ্গে। অর্ক যখন জঙ্গলের সেই স্থানে পৌঁছায় যেখানে মায়াবিনীর সঙ্গে তার প্রথম শুভ দৃষ্টি ঘটেছিল, তখন প্রকৃতই উষাকাল। সারা জঙ্গল জুড়ে একসময় পাখিদের মধ্যে একটা সার্বিক ব্যস্ততা দেখা যায়। তাদের ডানার ঝটপটানিতে একটা মৃদু গুঞ্জন শোনা যায়। কচিকাচাদের বিদায় জানিয়ে মাতা পিতারা বেরিয়ে পড়ে দূর দিগন্তে। অর্কর ভারী পছন্দের এই সময়টা। জঙ্গলের আদিম রহস্যের উন্মোচনে সারা জনম কাবার হয়ে যায় একজন মানুষের। অর্কর মনে হলো তার চেনা বনানী আজ একটু অন্যরকমভাবে স্বাগত জানাচ্ছে তাকে। পাখিদের লুকোচুরি জানতে চাই তারা কি লেখা আছে অর্কর জীবনে। পায়ের কাছ থেকে কয়েকবার কাঠবিড়ালটা দৌড়ে বেড়াচ্ছে, পাখিদের কিচিরমিচির ডাকে চারিদিকে মুখরিত। সব মন করা শব্দের ভান্ডার নিয়ে প্রকৃতি দেবী হাজির, শুধু একটা ছাড়া, তার মায়াবিনীর পায়ের শব্দ। শুকনো পাতার খসখস আওয়াজে অর্ক শ্রবণেন্দ্রিয় আবারও সজাগ হলো। নিমেষে মুখের মধ্যে একটা হাসি ছড়িয়ে পড়ল অর্কর। না দেখেও বুঝলো শব্দটা ডান দিক থেকে আসছে। অতি সাবধানে পা ফেলে ফেলে কয়েকটা ক্ষণ তারপরেই তার দেখা মিলল। কিছুটা দূর থেকেই অর্ক রীতিতে দেখতে পেয়েছিল। আজও সে একই ভঙ্গিমা। চলার পথে থেকেই গাছের ওপরের দিকে তাকাচ্ছে রীতি, যেন কিছু খুঁজছে। আরও খানিকটা এগোতেই দুজনেই দুজনকে দেখতে পেল। অর্ককে দেখেই রীতির সারা দেহ মনে একটা বৈদ্যুতিক স্পর্শ অনুভূত হলো। মহুয়ারে নেশার মতো সারা শরীরে জুড়ে একটা ঝিমঝিম ভাব। কিছুক্ষণ তারা দুজনেই কিছু বলে উঠতে পারল না। ভাবমুগ্ধ হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। উস্কো খুস্কো একমাথা চুল, মায়া মাখানো চোখ দুটি একটু ফোলা ফোলা, নির্ঘুম রাতের সাক্ষী। রীতির ভারী মায়া হলো, আদর করতে ইচ্ছে করলো তাকে। নিজেকে একটু ধমকে দিল মনে মনে। সে নারী বলে নয়, অর্কর কতটা আন্তরিক সম্মতি আছে সেটা তার জানা দরকার আগে। অর্ক কিছুক্ষণ ধৈর্য ধরল, তারপর এক গোজা সাদা কাঞ্চন ফুল রীতির দিকে বাড়িয়ে দিল। রীতি মৃদু হেসে ফুলগুলো হাতে নিয়ে এগিয়ে গেল। তারপর আবার সোজাসুজি অর্কর পানে চেয়ে বলল, এত জরুরি তরফ, খুব সাহস হয়েছে দেখছি। অর্ক নিশ্চুপ তাকিয়ে আছে তার দিকে। রীতি কাঞ্চন ফুলের কিছুটা নিয়ে কানের পাশে গুজে নিয়েছে। অপূর্ব লাগছে তাকে। কিছু বলবে নাকি এভাবেই দেখতে থাকবে? আমার কাছে বেশি সময় নেই কিন্তু। রীতি চলে যাওয়ার কথাটা বলতে গিয়েও বলল না।
অর্কর অনেক কষ্ট সাহস সঞ্চয় করে রীতির চোখে চোখ রেখে বলল, আমি একটা অন্যায় করেছি আপনার কাছে। অন্যায়টা ইচ্ছাকৃত। কি করেছ? আমার অনুমতি না নিয়ে আমাকে চুমু খেয়েছ? এমন উত্তরের জন্য অর্ক মোটেও প্রস্তুত ছিল না। সে এক ঝলক রীতির পানে তাকিয়ে মাথাটা নামিয়ে নিল। সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে তার। রীতি কথাটা জানে, সে যে সত্যি মায়াবিনী। রীতি অর্কর কাছে এগিয়ে এলো, অনেকটা কাছে, এতটাই যে অর্কর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। তাকাও আমার দিকে, দেখাও কেমন করে চুমু খেয়েছ আমাকে। অর্ক মাথা তুলে রীতির দিকে তাকালো। দু চোখে ধেবড়ে যাওয়া কাজলে ভুলিয়ে দিচ্ছে তারও কেটেছে বিন্দ্র রজনী। রীতি নির্বিশেষ নয়নে তার দিকে তাকিয়ে, বুকটা উত্তেজনায় ওঠানামা করছে তার, ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। অর্ক নিজেকে ধরে রাখতে পারল না। দু হাতে তার মুখখানি ধরে নিজেই দুই পিপাসার্থ অধর মিলিয়ে দিল তার অধরে। এক আকাশ সমান তৃষ্ণা দুজনের হৃদয়ে বৃষ্টি হয়ে ভেজিয়ে দিল তাদের। ঠোঁট দুটো একসময় আলগা করে যখন অর্ক রীতির দিকে তাকালো, তখন সে শোকের সমুদ্রে ভাসমান। অর্ক তাকে জড়িয়ে তার মাথাটা নিজের বুকে রাখলো, ধীর স্বরে ডাকলো, রীতি। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। অর্ক তাকে দুহাত দিয়ে জড়িয়ে রেখেছে। বড় মধুর নিরাপদ সেই আশ্রয়। আমার আজই ফিরে যাচ্ছি। অর্ক চমকে রীতির দিকে তাকালো। রীতিকে আরও জোরে নিজের সঙ্গে জড়িয়ে রেখে বলল, তুমি যাবে না, আমার কাছে থাকবে। সারা জীবন তোমাকে এইভাবে জড়িয়ে রাখবো নিজের কাছে। মীরা থাকতে চাইছে না, যেতে হবে। আমি যে ওর সঙ্গেই এখানে এসেছি। আমার যে তোমাকে অনেক কথা বলার আছে রীতি, কিছুই যে বলা হলো না। অর্ক উত্তেজিত স্বরে জবাব দিল, কলকাতা এখান থেকে বেশি দূর নয়, আমি অপেক্ষা করব। বিরহের সৃষ্টি তো হয়েছে মিলনের জন্য। রীতি, তুমি সব ছেড়ে আসবে তো আমার কাছে সারা জীবনের জন্য? বিরহ যে আমার সইবে না। তোমাকে দেখার পর থেকে প্রতিটি ক্ষণ যে আমার কত উৎকণ্ঠায় কেটেছে, তা যদি তোমায় বোঝাতে পারতাম। রীতি অর্কর মুখে কিছু বলল না, শুধু অর্কর বুকে মাথা রেখে এক মনে তার কথা শুনছিল। এতক্ষণে সে তার মাথা তুলে অর্কর দিকে চাইল। রীতির চলে যাওয়ার কথা শুনে ভারী বিহ্বল দেখাচ্ছে তাকে। এইভাবে তাকে ফেলে রেখে কিভাবে যাবে সে? অর্কর হাতটা ধরে ফেলল। চলো। কোথায়? নিজের বাম হাতের তর্জনীটা ঠোঁটে রেখে অর্ককে নিশ্চুপ থাকতে বলল রীতি। তারপর এগিয়ে চলল। কিছুটা এগিয়েই বায়ে ঘুরতেই ওয়াচ টাওয়ারটা চোখে পড়ল তাদের। অর্কর হাতটা ধরেই ওয়াচ টাওয়ারে উঠতে লাগলো। পেছনে অর্ক। এতক্ষণে বিষণ্ণ ভাবটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে সে। ওয়াচ টাওয়ারটা বেশ উঁচু, প্রায় 3 তলা বাড়ির সমান। অনেকটা চতুর্কোণ জায়গা জুড়ে তার বিস্তার। দূরে পাহাড়ের কোলে একটা ক্ষীণ আলো আকাশে তার আভা ছড়িয়েছে। রীতির মনেও এক রামধনু সৃষ্টি হয়েছে, যেখানে 7 রঙের খেলায় হৃদয়টা রঙিন হয়ে উঠেছে। আদিগন্ত সবুজের সমারোহে রীতির চোখ ধাঁধিয়ে গেল। অর্ক আগেও বহুবার বিভিন্ন সময়ে এখানে এসেছে, ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থেকেছে, আশ মেরেনি তবুও। আজ তার পাশে তার মনের মানুষ। সে রীতিকে নিজের দিকে টানল, এক হাতে তাকে জড়িয়ে অন্য হাত রাখলো তার কোমরের ঢেউ খেলানো উপত্যকায়। রীতি বাধা দিল না, নিজেকে সঁপে দিল অর্কর কাছে। সম্পূর্ণ সমর্পণ ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না। দুটি হৃদয়ের মধ্যকার ফাঁকা স্থানে বাতাস জামার পরিহাসটুকু রাখলেও সে স্থানে ফাঁপা আওয়াজ সৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু যে প্রেম অবিনশ্বর, সে দুটি হৃদয় প্রথম দর্শনেই একে অপরকে চিনে নিয়েছিল। তাদের হৃদয় মিলনে যে কোনো ফাঁক থাকবে না, সেটাই তো স্বাভাবিক। পূব আকাশ বেয়ে তপন দেব তার রূপের ডালি নিয়ে হাজির। আবির রঙা আকাশে প্রেমের ছোঁয়া লেগেছে। শিশির সিক্ত তরুবাজি ভোরের হাওয়ায় একে অপরকে স্পর্শ করছে। দুটি হৃদয় একে অপরে বিলীন হয়ে যাচ্ছে।
অদূর পাহাড়ে ধামসা মাদল বাজাচ্ছে কোথাও। দিমড়ি দিমড়ি তালে আদিবাসী মেয়েরা নেচে চলেছে, হাওয়ায় উড়ছে মহুয়ার বুনো গন্ধ।